স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির মন্ত্র বাস্তবায়ন হচ্ছে বরিশালে। অপ্রয়োজনীয় প্রকল্পের ছড়াছড়ি নগর থেকে গ্রামে। বলা হচ্ছে শত শত কোটি টাকা ব্যয়ে এমন সব প্রকল্প হচ্ছে যা কোনো উপকারই আসবে না মানুষের। শুধু সুবিধা পাচ্ছে দুর্নীতিবাজরা। ফুলে ফেপে উঠছে তাদের পকেট। বরিশাল সদর উপজেলা চরাইচা গ্রাম। এখানে করা হচ্ছে 412 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু নবথিয়েটার প্রকল্প। অথচ প্রকল্প সম্পর্কে ধারণাই নেই সাধারণ মানুষের। নবথিয়েটারটা কোথায় করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে? এখানে তো এই যে জায়গাটায় নবথিয়েটার করা হয়েছে, আমার তো মনে হয় আগামী 10 বছর পরেও ওখানে কোনো লোক যাবে না। পদ্মা সেতু চালু হওয়ার পর প্রায় মৃত বরিশাল নৌবন্দর। আগের মতো ব্যস্ততা নেই ঘাটে, আয়ও কমেছে বহুগুণ। এরপরও চলছে শত কোটি টাকার নৌবন্দর উন্নয়ন প্রকল্প। প্রায় 15 বছর ধরে খেলাধুলা বন্ধ থাকা বরিশাল স্টেডিয়ামের উন্নয়নে শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। 25 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অডিটোরিয়াম, 100 কোটি টাকা ব্যয়ে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও 3 কোটি 75 লাখ টাকা ব্যয়ে সুইমিং পুল সহ বাস্তবায়িত অনেক প্রকল্পই কোনো কাজে আসছে না। বিগত সরকারের আমলে যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেখানে মেগা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলোর কারণে যত্রতত্র অনেক বিল্ডিং উঠছে। শুধুমাত্র লুটপাটের কারণে এই কাজগুলো করেছে, শত কোটি টাকার কাজগুলো যেগুলি জনগণের প্রয়োজনে নয় সেই কাজগুলি বন্ধ করে দিয়ে জনগণের যে কাজগুলিতে উন্নতি হবে বা প্রয়োজন হবে সেই কাজগুলি করা দরকার এই সরকারের। অপ্রয়োজনীয় প্রকল্পগুলো এখনই বন্ধের দাবি টিআইবি সভাপতির। নবথিয়েটার, রাসেল ইনকিউবেশন সেন্টার এবং নদীবন্দর এইসব যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে এই সম্পর্কে জনগণ অবহিত নয়। আমরা আশা করি এই ধরনের দুর্নীতি ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে। এসব প্রকল্প অনুমোদনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে একের পর এক বিদেশি মদের চালান জব্দ হলেও চোরাচালানে জড়িত নেপথ্যদের নাম কখনো জানা যায় না। শত কোটি টাকার মদের কন্টেইনার খালাস চেষ্টার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় চোরাচালান চক্রের সদস্য আশরাফ হোসেন রাজুসহ 2 জনকে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিভিন্ন পণ্য ও মদের চালান আটক হলেও কাস্টমস ও পুলিশের তদন্তে উঠে আসে না চোরাচালান গডফাদারদের নাম। যে আমার লেনদেন হয়েছে ওইটার এভিডেন্স আছে, আপনাকে প্রয়োজন আমি ওইটা দেখাইতেছি। এখন এরপরে সমাধান কি? সমাধান আপনি দিবেন, আপনার সাথে কথা বলি না। মদের চালান খালাসের জন্য সিএনএফ এজেন্ট হাফিজ ট্রেডিংয়ের মালিককে ফোন করে সহযোগিতা চাই চোরাচালান চক্রের সদস্য রাজু। হাফিজ ট্রেডিংয়ের প্রতিনিধি সেজে শত কোটি টাকার মদের চালান খালাসের চেষ্টা চালায় রাজু ও আরিফ। অথচ এ বিষয়ে হাফিজ ট্রেডিংয়ের মালিক কিছুই জানেন না। না, রাজুকে আমরা চিনিই না, কখনো দেখিও নাই, ওর নামও শুনি নাই। যখন এই ঘটনাটা ঘটে তখন রিপন আমাদেরকে বলে যে এই কাজটা রাজু আমাকে ফোন করে বলছে রাজু করছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসকে ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মদসহ কোটি টাকার অবৈধ পণ্য আমদানিতে সক্রিয় দেশি ও বিদেশি চোরাচালান সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু। বিভিন্ন প্রতিষ্ঠানের আইপি জালিয়াতি করে মিথ্যা ঘোষণায় 2022 ও 24 সালে চট্টগ্রাম বন্দরে বিপুল বিদেশি মদের কন্টেইনার জব্দ করা হয়। 2017 সালে 134 কোটি টাকা দামের 16,170 বোতল মদের চালান আটক করা হয়েছিল, কিন্তু নেপথ্যে কারা ছিল তা এখনও জানা যায়নি। এই জাতীয় মদ বা সিগারেটের যে পণ্যগুলো আছে, বিভিন্ন সময় স্মাগলিং করে যে পণ্যগুলো আনা হয়, এগুলি সবগুলি আমাদের ফৌজদারি মামলা করা আছে। আমাদের ইন্টারনাল হাউজে তদন্ত কমিটি গঠন করা আছে। মিথ্যা ঘোষণায় মদসহ বিভিন্ন পণ্য আমদানির মামলায় আসামি করা হয় ভুয়া আমদানিকারক ও সিএনএফ এজেন্টদের। ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। ওরা কারো মাধ্যমে হয়তো এই পাসওয়ার্ডগুলি সংগ্রহ করে এই জালিয়াতির কাজগুলি করে। 30 জন মতো সিএনএফ এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু ও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুর ও নোয়াখালী 2 জেলার সীমান্তে চলাচলের পথে রহমত আলী খালের উপর ঝুঁকিপূর্ণ সাঁকোর কারণে 7 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার স্কুলগামী
ছাত্রছাত্রী ও হাসপাতালের রোগীরা। জরুরি প্রয়োজনে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। লক্ষ্মীপুর কামারবাড়ি সড়ক দিয়ে চলাচল করে লক্ষ্মীপুর সদরের গণিপুর, রাজাপুর, ছোটবল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচরা গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। গণিপুর গ্রামের রহমতখালী খালের উপর 2008 সালে নির্মিত লোহার স্প্যানিশ সেতুতে ত্রুটি থাকায় 2023 সালে সেটি ভেঙে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে। পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক ছেলে মেয়ে আসলে এই খালে, ভাঙ্গা খালে যখন যায় সাঁকো দিয়া, তখন পড়ে গেছে। আমরা তো ভয় পাই, এখানে নিচে পড়ে গেলে তো আমরা উঠতেই পারতাম না, ওখানে তো মৃত্যু হয়ে যাবে। হঠাৎ করে যখন কেউ অসুস্থ হয়ে যায় আমাদের এলাকায় একটা অ্যাম্বুলেন্স দ্রুত আসতে পারে না, সেই ক্ষেত্রে রোগীগুলোর কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। যাতায়াত ব্যবস্থার কারণে 3 থেকে 4 কিলোমিটার ঘুরে ডাক্তারের কাছে যাওয়া লাগে। বালুচরা ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয় সহ 5টি প্রতিষ্ঠানে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা। 2000 স্টুডেন্ট আছে যারা কিনা এখান দিয়ে যাতায়াত করে, যাতায়াতের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। যারা এখান থেকে যায় এই সাঁকোর উপর দিয়ে যেতে চায় না, কারণ তারা এখান দিয়ে যেতে তাদের ভয় লাগে। বৃষ্টি হলেই চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পারাপারে রোগীদেরও বাড়ে দুর্ভোগ। এদিকে শিগগিরই প্রকল্প হাতে নিয়ে সেতু নির্মাণের আশা জানিয়েছে এলজিইডি। আমরা একটা বড় প্রকল্প, উপজেলা সড়ক, ইউনিট সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্প আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিপি অ্যাপ্রুভ হলে আমরা সহজে টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে যেন এটা শুরু করব। জনদুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নির্মাণের 5 বছরেও চালু হয়নি মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল। ফলে ঢাকা বরিশাল মহাসড়কেই উঠানামা করছেন যাত্রীরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঝুঁকি বাড়ায় ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করা হবে। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জায়গায় পৌর বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মিজান এন্টারপ্রাইজ। স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতায় বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রী ওঠানামায় বাড়ছে ঝুঁকি। ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণের 5 বছরেও উদ্বোধন না হওয়ায় সুবিধাবঞ্চিত যাত্রী, চালক ও এলাকাবাসী। বিগত এই 8 বছর যাবত আমাদের এই ভুরঘাটা বাস টার্মিনালটা বন্ধ আছে। ডাইনে ভাই খেয়াল করে দেখবেন, সম্পদ কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হইতেছে, কিন্তু অথচ কোনো জনগণের কার্যকারিতা হইতেছে না। এই জন্য আমি সবার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে এই বাস টার্মিনাল দ্রুত চালু করা হয়। ভুরঘাটা টার্মিনালটা 27 বছর বন্ধ, চালু হইলে সকলের লেগে ভালো হইতো। আজ কতটা বছর ধরে পড়ে রয়েছে, স্ট্যান্ডার্ড চালু হইলে আমাদের জন্য অনেক উপকার হয়। বাস টার্মিনালটি শিগগিরই চালুর লক্ষ্যে এর মধ্যে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। প্রশাসক হিসেবে দায়িত্ব পালন গ্রহণের পরেই আমি আসলে এইটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। পৌরসভার প্রশাসক হিসেবে আমি সেই সমন্বয়ের জায়গাটুকু আমি নিরসন করতে পেরেছি এবং সবাই আমাকে সহযোগিতা করেছে। আমরা দ্রুতই এই বাস টার্মিনালটি চালু করতে পারবো। গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কার ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। কাঠ, খড় ও বাঁশের চাটাই দিয়ে নির্মিত ঘরটির অবস্থান কুড়িগ্রামের রৌমারীতে। শুধু চারপাশে কাচের দেয়াল তুলেই শেষ সংরক্ষণের কাজ। তালাবদ্ধ থাকায় ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। প্রথম দেখায় মনে হতে পারে আধা পাকা বাড়ি, ভালো করে খেয়াল করলে ভাঙবে সেও ফুল। কাচের জানালা ভেদ করে দেখা যায় জরাজীর্ণ এক টিনের ঘর। কুড়িগ্রামের রৌমারীতে অবস্থিত ঘরটি স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। 1966 সালে এটি সাব পোস্ট অফিসে রূপান্তরিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জিয়াউর রহমান এটির পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধকালে অফিসটি দিয়ে যোগাযোগ করা হয় বাংলাদেশের নানা প্রান্তে। পরবর্তীতে সামান্য সংস্কার করে এই বাঁশের ঘরের মধ্যেই ডাক বিভাগের কাজ চলে। 1991 সালে পাশে আরেকটি দ্বিতল ভবন তৈরি করা হয়। এই পোস্ট অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
উদ্বোধন করে। এখান থেকেই সেই সময় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। আমরা চাই এই পোস্ট অফিসের মাধ্যমে সারা বাংলার মাটিতে যেন মানুষ বুঝতে পারে যে পোস্ট অফিসটা কি দরকার। ভবিষ্যৎ প্রজন্মকে এই অতীত ইতিহাস জানার জন্য আমাদের এই পোস্ট অফিসকে যেন সংরক্ষণ করা হয়। নতুন ভবনে এখনও সংরক্ষিত ব্রিটিশ আমলের চিঠি বিলির বাইসাইকেল, হারিকেন ও ডাকবাক্স সহ নানা জিনিস। সংরক্ষণ ও সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে অফিসটি। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে স্থাপনাটি জাদুঘরে রূপান্তরের দাবি স্থানীয়দের। বাংলাদেশের পোস্ট অফিসের জাদুঘর হিসেবে রূপান্তরিত করে সিল ব্যবহৃত হয়েছে সেগুলো এই জাদুঘরে সংরক্ষণ করার আমরা দাবি জানাচ্ছি। এই ঐতিহাসিক পোস্ট অফিস যেন আরো ভালোভাবে সংরক্ষিত হয়। ব্যবহার্য জিনিসপত্র এখানে অনেকগুলো সংরক্ষিত আছে, সিলগুলা সংরক্ষিত আছে, আর কিছু বাটখারাদারি বলা আছে, ওগুলা ব্যবহার হচ্ছে আমাদের এখানে এখনো। স্থাপনাটির স্মৃতি ধরে রাখতে সরকারের পদক্ষেপের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জরাজীর্ণ ছিল, সেটি রিনোভেশন করার জন্য, সংস্কার করার জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি এবং অলরেডি সংস্কার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত পুরনো পোস্ট অফিস ঘরটি সংস্কার ও সংরক্ষণ করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। মোগল দরবার থেকে বঙ্গভবন, গণভবন। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনেও তৃপ্তি মিটিয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনির। অলওয়েদের সড়ক নির্মাণের পর তা বিদেশে রপ্তানির সুযোগ হয়েছে। এই পনির দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে। তবে এ সম্ভাবনাময় খাতটিকে সরকারি মনোযোগ ও পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে বলে দাবি উৎপাদনকারীদের। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম, মৌলভী বাজার, আলম দিঘির পাড় ও মাইজদেরহাটি গ্রামে তৈরি হচ্ছে সুস্বাদু পনির। গরুর খাঁটি দুধে তৈরি পনিরের কদর সর্বত্র। এর সুনাম অনলাইনেও ছড়িয়ে পড়ছে বিশ্বময়। 4 গ্রামের 12 থেকে 15টি পরিবার বংশ পরম্পরায় পনির তৈরি ও বাজারজাত করে আসছে। 1 ঘন্টা পর দেখা লাগবে যে পনিরটা ঠিক আছে, তারপরে যে আমরা লবণ ঢুকাই। অষ্টগ্রামের পনিরের ঐতিহ্য প্রায় 300 বছরের। গরু ও মহিষের প্রতি 10 লিটার দুধে তৈরি হয় 1 কেজি পনির। দুধের দামের উপর নির্ভর করে প্রতি কেজি পনির বিক্রি হয় 900 থেকে 1200 টাকায়। অষ্টগ্রাম উপজেলা সদরের দোকানগুলোতেও সারা বছর বিক্রি হয় এই পনির। মানে সারা বিশ্ব বিক্রি করি, আর সারা বাংলাদেশ তো বলতে হয় না, অষ্টগ্রাম তো আইসও নিয়ে যায়, আমরা নিজেরাও পাঠাই। পর্যটকরা পনিরগুলি বেশিরভাগ পর্যটকরাই নিয়ে যায়। সরকারি মনোযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে পনিরের কারিগরের সংখ্যা কমছে। তবে এই খাতকে জনপ্রিয় ও প্রসারে পরিকল্পনার কথা জানায় প্রশাসন। কিছুটা পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এর মধ্যে আমরা যারা পনির উৎপাদন করে তাদেরকে আমরা বিভিন্ন সময় সরকারি সমবায় যে অফিস আছে ওখান থেকে ওনাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। এছাড়া আমরা একটা ব্র্যান্ডিং জায়গা প্রকল্পের আওতায় আমরা সেল সেন্টার করব। হাওড়ে নির্মিত অলওয়েদার সড়কে আগত বিদেশি পর্যটকদের হাত ধরে বিদেশেও পনির রপ্তানির ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হল 250 বছরের ঐতিহ্যবাহী তিসিখালী মেলা। হজরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহর মাজারে 2 দিন ব্যাপী এ মেলায় ঢল নামে মানুষের। ভক্ত দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় মাজার। তবে এবছর নিরাপত্তার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। নাটোরের সিংড়া উপজেলা সদর থেকে 8 কিলোমিটার পূর্বে তিসিখালী পীর ঘাসি দেওয়ান রহমতুল্লাহর মাজার। প্রতি বছর চৈত্র চন্দ্রিমা 6 ও 7 তারিখে 2 দিনের মেলা বসে এ মাজারে। চলনবিল এলাকার হাজারো ভক্ত দর্শনার্থী ছুটে আসেন মেলায়। কেউ মনের আশা পূরণে মানত করেন হাঁস, মুরগি বা কবুতর, কেউ বা ব্যস্ত থাকেন কেনাকাটায়। চলনবিলের একটা ঐতিহ্যের একটা জায়গা, এবং আমরা এখানে আসার পর আত্মশুদ্ধির যে ব্যাপারটা সেটা আমরা ফিল করতে পারি। অনেক ভালো লাগছে সেই মেলাতে। অন্য বছরের তুলনায় এবছরে পরিবেশটা সবচেয়ে বেশি ভালো। তবে মেলা ঘিরে প্রতি বছর রাতভর বাউল গানের আসর বসলে এবার নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। মাজার কেন্দ্রিক হোক বা গ্রামীণ মেলা হোক, এটা বাংলাদেশের সংস্কৃতিকে উজ্জীবিত করে এবং এই ঐতিহ্যকে ধারণ করে। মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট ছিল বলে জানান সিংড়ার ইউনো। বাংলাদেশ আর্মি, পুলিশ, আনসার ভিডিপি, এছাড়া গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ সরকারি সকল কর্মকর্তা মোতায়েন ছিল। তারা সার্বিকভাবে এটা পরিস্থিতি খেয়াল রেখেছেন। ইতিহাস সংস্কৃতির এক অনন্য মিশেল তিসিখালী মেলা। ভবিষ্যতে আয়োজন চলমান থাকবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।